ভাইয়ার থতমত কথার জবাবে আমি নম্র কণ্ঠে বললাম, এটাই লাস্ট, আর হবে না। না হলেই ভালো, যেহেতু তোমাকে রেকমেন্ড আমি করেছি সেহেতু আমার সম্মানদার তোমারই হাতে। এই যে তোমার কার্ড, দেখি না সব ঠিকঠাক এসেছে কি না। আমি আইডি কার্ড কোনো মতে চোখ বুলিয়ে নিলাম, ভাইয়া দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ সব ঠিক আছে। উত্তরে ভাইয়া বলেন, সকালে নাস্তা করে আসুনি শুনলাম। আমি অবাক হলাম, আপু ওনাকে এটাও জানিয়েছে? ভাইয়ের চোখের ইশারায় আমাকে বসতে বললেন। আমি বসলে টেলিফোন তুলে কাউকে ফোন করলেন আর বললেন নাস্তা পাঠাতে। আমার বারণ শুনলেই না। অবশ্য বারণ আমি ওপর করছিলাম, কারণ খেতে আমিও চাই। রাতে বাবার সাথে রাগ করে না খেয়ে ঘুমিয়েছি, সকালেও খাইনি। খিদেতে আমার পেট চোচো করছে। হঠাৎ ভাইয়া বললেন, সেদিন কি বলেছি মনে আছে? আমি বোকা বোকা কণ্ঠে বললাম, কি বলছিলেন? ভাইয়ের মুখটা সিরিয়াস করে বললেন, অফিসের সময় নো ভাইয়া নো তুমি। আমি মাথা নেড়ে হ্যাঁ জানালাম। ভাইয়া এবার হাসলেন, বললেন, আচ্ছা কেমন হতো বলো তো যদি তোমার জায়গায় আরিশা জব করতে আসতো? আমি তো ওকে কাজের বাহানায় এখানে বসিয়ে রাখতাম, ভালোই হতো। আমিও হেসে বললাম, আশায় বাসে চাষা, আশা রাখুন একদিন ঠিক হবে। ভাইয়া দীর্ঘশ্বাস ফেলে বললেন তার জব করা নাকি সব থেকে অপছন্দের, অথচ এলএলবি পড়লেন কেন কে জানে। ঘরে বসে ওকালতি করে আসামি বাঁচাবে হয়তো। আমি শব্দ করে হেসে উঠতেই ভাইয়া ব্যতিব্যস্ত হয়ে ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ করতে বললেন। আমি চুপ হলাম, ঠিকই, তবে হাসি এখনও পাচ্ছে। এটা আপুকে বলে আজ তেলে বেগুনে জ্বলে উঠবে ও, আর তার ফলস্বরূপ ফসকে ফেলবে অব্র ভাইয়ের গায়ে। আমি হব দর্শক, মজা নেব, বেশ হবে। অব্র ভাইয়া কেবিন থেকে বের হয়ে গিয়ে বসলাম ডেস্কে। আহ, কি এক শান্তি, এটা আমার ডেস্ক, একদম নিজের। এই অনুভূতি ঠিক কী করে বোঝাবো যাবে না। পাশ থেকে তোহা আমাকে ডাকলো, ওর দিকে তাকালাম, দেখলাম ও ইশারায় কিছু একটা বলছে। আমি না বুঝে বললাম, বুঝতে পারছি না, জোরে বলো। ও রেলিং চেয়ার সমেত এগিয়ে এলো, চাপা স্বরে বলল, বসকে দেখছো? আমি ওদিক ওদিক তাকিয়ে বললাম, কই না তো, কোথায়? তোয়া কপাল চাপড়ে বলল, আরে উনি কি এখানে থাকবেন নাকি? উনি তো ওনার কেবিনে একটু আগে আমাদের সামনে দিয়ে গেলেন। ওহ, সে যদি কী বলবো, পুরো মাখনের মতো মতো চেহারা, দেখলেই মনে হবে গরম করে খেয়ে ফেলি। আমি হাঁ হয়ে বললাম, এই তোমার না ফিয়েন্সি আছে? তো কি হয়েছে, বছরের উপর ক্রাশ খাওয়া অনেক পুরনো ট্রেড, বুঝেছ? এ তো অনেক অন্যায় নেই। সে যদি তুমি ওনাকে দেখলে বুঝতে, টিভিতে কি সামনে থেকে আরও জোজ, আরও সুন্দর উনি। আচ্ছা তুমি ওনাকে কখনো টিভিতেও দেখেনি? আমি টিভি দেখি না, দিনের বেলা ভার্সিটি টিউশন এগুলো পার হতো, আর রাতের বেলা আম্মু সিরিয়াল দেখে এতই মশগুল থাকেন যে ওনাকে সেখান থেকে ওঠানোই দুষ্কর। তোহা মৃদু হেসে, আমার তো মা নেই তাই এসব ফেস করিনি। তোহার মুখ কালো হয়ে এলো। কি হয়েছে তোমার মায়ের? তোহা ভারী নিঃশ্বাস ফেলে বলল, জানি না, 5 বছর অবধি এতিমখানার মানুষ হয়েছি, তারপর একজন লোক আমাকে দত্তক নিয়ে নেন, যাকে আমি বাবা বলে ডাকি এখন। বাড়িতে শুধু উনি আর আমি। বাবা ব্যস্ত থাকেন, বাসায় আমি একা, তাই সময় কাটাতে চাকরি নেওয়া বলতে পারো। বাবার অনিলই আমার দুনিয়া। এমনিতেই আমার কোনো বন্ধুই নেই। আমি তোয়ার হাত মুঠোতে ধরে বললাম, কেন আমি বুঝি কেউ না? বন্ধু ভাবো না আমাকে? তোহা অবাক হয়ে তাকে হেসে ফেলল, চোখ বুজে বলল, হ্যাঁ ভাবি। পরমুহূর্তে আবার উচ্ছ্বাস নিয়ে বলল, এই সেজুতি, চলো না আমরা বসে কেবিনে উকি দিই। আমি বিস্মিত হয়ে বললাম, কেন? ওনাকে দেখবো, আমি আবার দেখব। আমি মুখ কুঁচকে বললাম, তোমার হবু জামাইকে জানিয়ে দেই। তোহা তোহা গোল চোখে চেয়ে বলল, এই না না, তাহলে সব বাদ দিয়ে কাজ করো। কী কাজ করব? আমাদের তো আপাতত 1 ঘন্টা কোনো কাজে নেই। অভ্র স্যার বলেছেন 11টার দিকে মিটিং করে উনি নিজে বোঝাবেন আমাদের কি কি করতে হবে। আমি ছোট করে বললাম, ও তাহলে আর কি, বসে থাকি। তোহা উৎফুল্ল কণ্ঠে বলো, এই চলো চোর পুলিশ খেলি। কিন্তু তুমি আমি অনিল মিলে তো 3 জন, আর একজন লাগবে। আমি ওর মাথায় চাটি মেরে বললাম, অফিসের চোর পুলিশ খেললে প্রথম দিনেই বাড়ি রেখে আসবে আমাদের। কাজ নেই, বসে থাকো, তাও উল্টোপাল্টা কিছু করতে যেও না। এত বড় কোম্পানির চাকরি সবাই পায় না। আমার শেষ কথা না হতেই কেউ একজন ডেকে উঠলো আমায়। পাশ ফিরে খাকি রঙের শার্ট প্যান্ট সাথে মাথায় টুপি পরা এক লোককে দেখে আন্দাজ করলাম উনি অফিসের
পিয়ন নিশ্চিত হয়ে শুধালাম, জি, আমাকে বলছেন? উনি বলেন, আপনি নুসরাত সুলতানা সেজুতি না? জি, কেন? আপনাকে বস ডাকছেন এক্ষুনি। আমি একটু ভেবে বললাম, কে, অব্র স্যার? উনি চটপটে কণ্ঠে বললেন, না স্যার নয়, বস ডাকছেন, অফিসের মালিক। আমি বিস্ময়ে বিমূঢ় হয়ে তুহার দিকে তাকাই। তুহার চোখ বেরিয়ে আসা উপক্রম। পিয়ন তাড়া দিয়ে বললেন, ম্যাডাম তাড়াতাড়ি যান, বস দেরি করা পছন্দ করেন না। আমি সন্দেহী কণ্ঠে বললাম, বস আমাকে কেন ডাকবেন? আপনার হয়তো ভুল হচ্ছে। পাশ থেকে তোহা বলো, কিন্তু নাম তো তোমারই, ভুল কী করে হবে? তাও ঠিক। পিয়ন লোকটি আবার তাড়া দিলেন আমায়। আমি এবার উঠে দাঁড়ালাম। এক ঝাঁক চিন্তা তখন বাসা বেঁধেছে মনে। আমি তো শুনেছিলাম আমাদের পদস্থ কোনো কর্মচারী বসের চারপাশে ঘেঁষতে পারে না। সিনেমায় হিরো হিরোইনদের মতো বস নামক পদার্থকে দূর থেকে দেখতে হয়। তাহলে প্রথম দিনে আমারই তো সৌভাগ্য কী করে হলো? অপর ভাইয়ের জন্য আমি ওনার গার্লফ্রেন্ডের বোন বলে আলাপ করে ডাকছি কি? হতেও পারে। গিয়েই দেখি কোন চমক অপেক্ষা করছে আমার জন্য। দরজা হাত দিয়ে ঠেলতে যাব, এর আগে দরজা তরতর করে খুলে গেল। আমার অবাক লাগলো, এই দরজা আপনা আপনি কী করে খুললো? আমি তো জানতাম একমাত্র ভূত হলে দরজাটা হা করে খুলে যায়। কিন্তু আমি তো ভূত নই। তাহলে আমার হঠাৎ মনে পড়ল, আমি বসের কেবিনের সামনে দাঁড়িয়ে আছি। দরজা জানালা দিয়ে পরে ভাববো না হয়। আগে তো অফিসের ড্যাট মোস্ট টকেটিভ হ্যান্ডসাম বসকে দেখে চোখে জ্বালা মেটাই। আমি হুড়মুড় করে ঢুকলাম। ভেতরে ঢুকতেই আমার মুখটা দরজার মতো হা হয়ে এলো। কত বড় কেবিন, কি সুন্দর! আমি চারপাশ তাকাচ্ছি, এই রে, এ কেমন জায়গা! বাইরে থেকে তো কিছু দেখা যাচ্ছিল না, অথচ ভেতর থেকে বাড়ির সবটা দেখা যাচ্ছে। কে কী করছে, কথা বলছে, আমাদের ডেস্কও পড়ছে একদম সামনে। এই তো তোহা অনিলের সাথে বকবক করছে। তার মানে এতক্ষণ যে আমরা খেজুরি আলাপ করছিলাম সেটা বস দেখতে পেয়েছে। আমাকে কি সেই জন্যই ডাকলো? কিন্তু আমি তো কিছু করিনি। আমি বসের দিকে তাকালাম। বস চেহারা নিয়ে উল্টো ঘুরে আছেন, মাঝে মাঝে চেয়ার সমেত দুলছেনও। আমি উকিঝুঁকি মেরে ওনার মুখ দেখার চেষ্টা করলাম কিছুক্ষণ, ব্যর্থ হয়ে আবার তটস্থ হয়ে দাঁড়ালাম। হঠাৎ উনি গম্ভীর কণ্ঠে বললেন, মিস সেজুতি, অফিসে কিছু ম্যানার্স আছে আপনার জানা নেই। আমার কপালে ভাঁজ পড়ল, এই কণ্ঠস্বর আমার খুব চেনা। কোথায় যেন শুনেছি, কোথায় শুনেছি। আমার ভাবনার ফাঁকি উকিঝুঁকি স্বরে বললেন, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করছি, উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করছেন না? আমি ঈষৎ কেঁপে বললাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে বলুন। উনি বলেন, বলুন মানে? আপনি কেবিনে আসার আগে আমার পারমিশন নিয়ে এসেছেন? আমি চোখ দুটো বড় বড় করে ফেললাম। এই রে, সত্যি তো অনুমতি নিইনি। ঠোঁট উল্টে বললাম, সরি স্যার, আর হবে না। উনি ক্রোধ নিয়ে বললেন, হবার চান্সই নেই, যান বাইরে যান, পারমিশন নিয়ে তারপর ঢুকবেন। আমি বিস্মিত, কি করা বস! অফিসের প্রথম দিনই কেমন মেজাজ দেখাচ্ছে। কিন্তু ভুল তো আমারই। গাল ফুলিয়ে বললাম, যাচ্ছি। আমি বাইরে গিয়ে দাঁড়ালাম, গলা ঝুলিয়ে বললাম, মে আই কাম ইন? উনি উত্তর হিসাবে একটা আঙুল ইশারা করে আমার ভেতরে আসতে বললেন। আমার আগে রিড়ি করে উঠল শরীর, প্রকাশ করার উপায়ই তো নেই। গিয়ে আবার আগের জায়গায় দাঁড়ালাম। উনি হঠাৎ চেহারে দুপাশে দুলিয়ে বলেন, তা এত অফিস থাকতে এখানে কেন? আমি চট করে বললাম, এই অফিসে আমার দুলা, বলতে গিয়ে থেমে গেলাম। এমনি। উনি বললেন, আপনাকে কেন ডাকছি জানেন? আমি দুদিকে মাথা নেড়ে বললাম, কেন ডেকেছেন? উনি কেমন খেপাটে কণ্ঠে বললেন, আমার মুখের উপর প্রশ্ন করবেন না, যেটা বলবো শুনবেন, উত্তর দেবেন, দ্যাটস ইট। আমি ভেঙচি কাটলাম, কি হুকুম? প্রশ্ন করা যাবে না? সেদিন লোক দুটো তাহলে ঠিকই বলছিল, এই লোক আস্ত ভাওয়ালা। কিন্তু উত্তরের নর্মকণ্ঠে বললাম, ওকে স্যার। উনি বলেন, আমি আপনার জন্য সারপ্রাইজ রেখেছি মিস সেজুতি। দেখে আপনার হজম নাও হতে পারে, কিংবা পড়ে যেতে পারেন মাথা ঘুরে। আমি একটু অবাকই হই, একদিনে বস আমার মতো এমপ্লয়ার নামও জানেন। আরে বাহ, আমি তো সেলিব্রিটি হয়ে যাচ্ছি। তবে সন্তোষ নিয়ে ভাবলাম, একজন কর্মচারীর জন্য বস কিনা চমক রাখে, হাউ কিউট। আচমকা উনি ঘুরে গেলেন। নিচের দিক থেকে চোখ তুলে তাকাতেই মাইক্রোমিটার বেগে একটা অ্যাটাক হলো আমার। আমি কাকে দেখছি? চোখ দুটো কোটর ছেড়ে বেরিয়ে আসতে চাইলো।
চোখ কষলে আবার তাকালাম। ও মা গো, বাবা গো, এটা তো রুদ্র রওশন চৌধুরী। উনি এখানে কি করছেন? তার মানে উনিই আমার বস, এই অফিসের মালিক। আমার দেখা সত্যি হলো কি না জানি না, তবে ওনার কথাটা সত্যি হলো। এই চমক আমার হজম হয়নি। সত্যি সত্যি চমকে ভার নিতে না পেরে মাথা ঘুরে মেঝেতে পড়লাম আমি। পড়ার আগে ব্যথা পেয়েছি, সেটাও টের পেলাম স্পষ্ট। তারপর তারপর সব অন্ধকার। হয়তো বজ্জাত বেটা আমাকে ফেলে রাখবে এভাবেই। আমাকে ওঠালে যে ময়লা হয়ে যাবে ওনার সোনায় বাঁধানো শরীরখানা। এই মুহূর্তে আমি মাঝ রাস্তায় চিত হয়ে পড়ে আছি, আর আকাশ ফেটে বৃষ্টি পড়ছে আমার উপর। আমি চোখ খুলতে চাইছি না। চোখ খুলে অপ্রিয় কিছু দেখার ইচ্ছে নেই আমার। রাগে ঢুকে কান্না পাচ্ছে ভীষণ। ওই বেটা নিশ্চয়ই আমাকে এভাবে মাঝ রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে গিয়েছে। আমার তো এমনই মনে হচ্ছে। শেষমেশ এত বড় অপমান লেখা ছিল জীবনে। আমার ভাবনার ফাঁকেই আবার আমার মুখে বৃষ্টি ফোঁটা পড়ল। অদ্ভুতভাবে আমার মুখ ছাড়া ভিজে না কিছুই। কৌতূহলে পড়াবতে তখন হাঁফসে সাঁতার কাটছি আমি। ছাড়, ওনার জ্ঞান ফিরেছে। হঠাৎ কথায় আমি চমকে উঠি। এটা একটা মেয়ের আওয়াজ। জ্ঞান ফিরেছে মানে? আমি কি অজ্ঞান হয়ে আছি? মেয়েটা হয়তো বিরক্তি হলো, আমাকে ধাক্কা দিয়ে ডাকলো, মিস সেজুতি শুনছেন? এবার আমি চোখ খুললাম, দেখলাম আমার মুখের উপর ঝুঁকে আছে আরও একটা মুখ। ভালো করে তাকাতেই বুঝলাম এ অন্য কেউ। মেয়েটি মৃদু স্বরে বলল, আপনি ঠিক আছেন এখন? মাথা ঘুরছে? আমি ভুরু কুঁচকালাম। মেয়েটির হাতে গ্লাস আর তাতে পানি। তার মানে এতক্ষণ বৃষ্টি টিষ্টি পড়ছিল না। আমার জ্ঞান ফেরাতে উনি আমার মুখে পানি ছেটাচ্ছিলেন। আমিও না, অতি শোকে পাথর হয়েছি হয়তো। মাথায় না হলে এমন উদ্ভট ভাবনা আসে। বোকা বোকা কণ্ঠে বললাম, আমি কোথায়? কেন অফিসে? আপনার মনে নেই? আমি আশেপাশে তাকাই। চোখ বোলাতে বুঝলাম এটা সিংহের গুহা। মানে আমি এখনও সেখানেই পড়ে আছি। বিদ্যুৎ বেগেই উঠে বসলাম আমি। এরপর আরও অবাক হলাম যখন নিজেকে আবিষ্কার করলাম রুদ্র রওশনের কেবিনে রাখা একটি বড় কালো সোফার উপর। আমি তো মেঝেতে অজ্ঞান হয়ে পড়েছিলাম। এখানে কী আনলো আমায়? সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে ভালো করে দেখলাম। মেয়েটি যে হাংলা পাতলা, ওর পক্ষে আমাকে তুলে আনা সম্ভব নয়। আমি এদিক ওদিক তাকাই। হুট করে চোখ পড়ল কেবিনের বিশাল জানালার দিকে। জানালা ঘেঁষে দাঁড়িয়ে আছেন রুদ্র। আঙুলের ভাঁজে সিগারেট, ধোঁয়া উঠছে সেখান থেকে। কেমন ঠান্ডা চোখে চেয়ে আছেন আমার দিকে। পুরো কেবিনে আমরা তিনজন ছাড়া আর কেউ নেই। উনি কি নামায় শুয়েছেন এখানে? না না, এ হতেই পারে না। পৃথিবী উল্টে পাল্টে চিত হয়ে গেলেও এ অসম্ভব। এক্ষেত্রে ওনার মনে এত দয়া নেই। দ্বিতীয়ত উনি প্রচণ্ড মাত্রায় অহংকারী। এ কাজ উনি করেননি, আমি নিশ্চিত। আমার ভাবনার মাঝে রুদ্র হয়তো হাতের সিগারেট শেষ ভাগ পায়ে পিষে ফেললেন। এরপর এগিয়ে এলেন আমার দিকে। মেয়েটির পাশে দাঁড়িয়ে দুহাত পকেটে গুঁজে দাঁড়ালেন। মেয়েটিকে শান্ত কণ্ঠে বললেন, মিস লুবনা, তুমি এখন যাও। ওকে স্যার। মেয়েটি চলে গেল বাইরে। কিন্তু একইভাবে পড়ে রইলাম আমি। এই এত বড় কেবিনে শুধু আমরা দুজন। কেবিনের মধ্যে এসির ঝিমঝিম শব্দ গাঢ় হচ্ছে ধীরে ধীরে। আমার বিব্রত সংকুচিত শ্বাস পড়ছে। হঠাৎ উনি ভুরু কুঁচকে বললেন, শেষ হয়েছে আপনার নাটক? আমি চোখ সরিয়ে ওনার দিকে তাকালাম। ভুরু কুঁচকে বললাম, কিসের নাটক? উনি শক্ত কণ্ঠে বলেন, বুঝতে পারছেন না? আমি দুদিকে মাথা নেড়ে বললাম, উহ। উনি ভুরু নাচিয়ে বললেন, আবার নাটক করছেন? বোকা পেয়েছেন আমাকে? এভাবে মাথা ঘুরে পড়ে কী প্রমাণ করতে চাইছিলেন আপনি? ফাঁসাতে চাইছিলেন আমায়? নাকি সিম্পেথি পাওয়ার চেষ্টা করছিলেন? ওনার কথা পিঠে আমি একটা উত্তরও দিইনি, চুপচাপ তাকিয়েছিলাম। আগে এনার সাথে পাল্লা দিয়ে ঝগড়া করলেও এখন সেটা বোকামো। কোনোভাবে তাকে অসম্মান করা যাবে না। উনি ক্ষেপে বিড়বিড়িয়ে বললেন, আমি তো ভাবতে পারছি না অভ্র এতটা ননসেন্স হতে পারে। ও আপনাকে সিলেক্ট করলো কী করে? হাউ কুড হি বি সো ইরেসপন্সিবল? আমি চুপচাপ শুনছি। উনি আমার সামনে আঙুল তুলে বললেন, শুনুন, কালকের মধ্যে রেজিগনেশন লেটার জমা করে দেবেন। এই অফিসে আমি আপনাকে দেখতে চাই না। এটা ট্যালেন্টেড লোকেদের জায়গা, আপনার মতো ফালতু মেয়েদের নয়। এবার আমার যথেষ্ট রাগ হলো। কঠিন কিছু বলার উদ্দেশ্যে হাঁ করলেও থেমে গেলাম। পর মুহূর্তেই মিনমিন স্বরে বললাম, আপনি আমাকে এভাবে অপমান করতে পারেন না। আমি কেন রিজাইন দেব? চাকরির জন্য আমি ইন্টারভিউ দিয়েছি। তাছাড়া বিনা কারণে রিজাইন দেওয়া নিয়মের বাইরে। উনি অবাক হওয়ার ভান করে বলল, আপনি আমাকে নিয়ম শেখাচ্ছেন? আমি আমতা আমতা করে বললাম, যে যেটা জানে না সেটা শেখাতে দোষ কোথায়?
কথাটা বলে আমি ওনার দিকে তাকাই। উনি কিছুক্ষণ থতমত মুখে চেয়ে থেকে হঠাৎ দাঁত চেপে বললেন, গেট আউট। আমি সন্ধিহান কণ্ঠে বলি, জি? উনি ধমকে বলেন, আই সে গেট আউট ড্যাম ইট। ওনার ধমকে আমি বরাবরের মতোই কেঁপে উঠলাম। এ আর নতুন নয়। তারপর এক ছুটে বেরিয়ে এলাম কেবিন থেকে। কিন্তু একটা ব্যাপার আমার খুব ভাবাচ্ছে, আমাকে মেঝে থেকে তুলল কে? না, এই রহস্যের সমাধান করা দরকার। আমাকে সেই মেয়েটাকে খুঁজতে হবে যে আমার মুখে পানি ছেটাচ্ছিল। আমি প্রথমে গিয়ে ডেস্কে বসলাম। এরপর এদিক ওদিক তাকিয়ে মেয়েটাকে খুঁজতে শুরু করলাম। পাশ থেকে তো আর ডেকে উঠল। গাল ফেরাতে উদ্বিগ্ন কণ্ঠে বলল, এই সেজুতি, এতক্ষণ বসের কেবিনে কী করছিলে তুমি? তো আমার দিকে এগিয়ে এলো আগের মতো। আমি উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করলাম, মিস লোবনা নামের কাউকে চেনো? তো একটু ভেবে বলল, আমি তো চিনি না, আজ প্রথম দিন, আজ কীভাবে চিনব বলো? তুমি আগে আমার প্রশ্নের উত্তর দাও। আমি কিছু বলতে যাব, হঠাৎ চোখ পড়ল রুদ্রের কেবিনের দিকে। কেবিনের দরজা খুলে ঢুকেছেন অব্র ভাইয়া। আমি এতে অবাক হলাম না। ব্যাপারটা বড্ড স্বাভাবিক ভেবে আবার এদিক ওদিক চেয়ে মেয়েটাকে খুঁজলাম। তোর মাথায় কোনো বুদ্ধি নেই অব্র? এতটা কেয়ারলেস কবে হলি তুই? অব্র আকাশ থেকে পড়ল। অবাক হয়ে বলল, আমি কি করেছি ভাই? কেন, কোনো ভুল? রুদ্র একটা ফাইল টেবিলের উপর ছুঁড়ে দিয়ে বলল, এই মেয়েটাকে এখানে কে চাকরি দিয়েছে? তুই না? ইন্টারভিউ তোর নেওয়ার কথা ছিল না? অব্র ভুরুকুসকে ফাইল হাতে নিল। উল্টে দেখতে সে যদি ডেটা ডেট বিস্মিত হলো। রুদ্র দিকে তাকাতেই রুদ্র ভরু নাচিয়ে বলল, ঠিক বলছি আমি? অব্র ছোট নিঃশ্বাস ফেলে বলল, তুমি তো বলছিলে ইন্টারভিউতে ঠিকঠাক উত্তর দিতে পারলে সিলেক্ট করতে। তাছাড়া মেয়েটার রেজাল্ট ভালো দেখছিলাম, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হবে, কাজে দক্ষ থাকবে, এসব ভেবেই। রুদ্র তেজ নিয়ে বলল, রেজাল্ট ভালো হলে সে কারিগরিতে ভালো হয় না। অব্র চিহ্নিত কণ্ঠে বলল, কিন্তু ভাই, আমি তো ওনার থেকে লো রেজাল্টের ক্যান্ডিডেটও অ্যালাউ করেছি, ওদের বিষয়তে কিছু বলছো না? রুদ্র চোখ শুরু করতেই অব্র মুখ ছোট করে বলল, সরি। রুদ্র চেয়ার হেলান দিয়ে বলল, আগামীকালের মধ্যে এই মেয়ের ইস্তফা আমার চাই। অভ্র উদ্গ্রীব হয়ে বলল, এটা কি করে হবে ভাই? আর তাছাড়া একদিন পর উনি ইস্তফা দেবেনই বা কেন? আমার তো অলরেডি 6 মাসের কন্ট্রাক্টে সাইন করিয়েছি। রুদ্র ভুরু নাচিয়ে বলল, আমি বের করে দিলে? সেটা তো সম্ভব না ভাই। এই নিয়ম তোমারই বানানো। কাউকে বের করতে হলে যথাযথ কারণ নোটিশ বোর্ডে উল্লেখ করতে হবে। আর সেজদিকে বের করা যথোপযুক্ত কারণ আমাদের কাছে নেই। পরে এ নিয়ে প্রশ্ন উঠবে। রুদ্র চিকন চোখে চেয়ে বলল, সত্যি করে বলতো এই সেজদিকে? অব্রখানিক ভরকে বলল, ঠিক বুঝলাম না ভাই। তোর তো গার্লফ্রেন্ড আছে, নিশ্চয়ই সে নয়। তাহলে কে এই মেয়ে? অব্র ব্যস্ত কণ্ঠে বলল, সে যদি আমার কী হবে? কে? কেউ? কেউ না? কেউ না। রুদ্র তাকিয়ে থাকলো, ঈগল দৃষ্টি। অব্র বোঝার চেষ্টা করলো রুদ্র বিশ্বাস করেছে কি না। রুদ্র ঠোঁট কামড়ে ভেবে বলল, তার মানে এখন 6 মাস আগে এই সেজুতিকে তাড়ানোর উপায় নেই? অব্র দুদিকে মাথা নেড়ে বলল, উফ। রুদ্র কপালে একপাশে আঙ্গুল দিয়ে সিলেক্ট করে কিছু ভাবলো। খানিকক্ষণ পর তাকিয়ে বলল, তুই যা এখন, আমি একটা একটা উপায় বের করছি। এই মেয়েকে এখানে টিকতে আমি দেব না। আমি অব্র ভাইয়ের রুমে বসে আছি, আর অব্র ভাইয়ের জ্বলন্ত চোখে চেয়ে আছেন আমার দিকে। হুট করে ভাইয়ার ডেকে পাঠানো আমায়। নিশ্চয়ই রুদ্র রওশন কিছু না কিছু বলছে আমায় নিয়ে। এখন কি হবে? ভাইয়া কি আমায় বকবে? ভাইয়ের সাথে তোমার কিসের সমস্যা? প্রশ্নটা আমি বেকুব বনিকে বললাম। আমার কি সমস্যা থাকবে? তাও বসের সাথে? কোনো সমস্যা নেই? তাহলে ভাই তোমাকে কেন অফিস থেকে বার করতে চাইছে? আমি চোখ নামিয়ে নিলাম। অপর ভাই ঠিক ধরে ফেললেন। বললেন, কিছু হয়ে থাকলে বলো, সবটা আমার শোনা দরকার। আমি খানিকক্ষণ সময় নিয়ে একে একে ভাইয়াকে সবটা বললাম। সব শুনে ভাইয়ার কী অবস্থা হয়েছে জানি না, তবে চোখ বড় বড় করে বললেন, আনবিলিভেবল। সে যদি তুমি ভাইয়ের রাগ সম্পর্কে জানো? কে বলেছিল এইভাবে কোমর বেঁধে ঝগড়ায় নামতে? বেশি চালাক হলে যা হয় আর কি। আমি মুখ কাচুমুচু করে বললাম, আমি কি জানতাম উনি আপনার ভাই, বা উনি এখানকার মালিক? জানতেন না বললেই ঝামেলাটা বাঁধলেও। এখন তোমার বাচ্চা আমার মূল্য আমাকে দিতে হবে আর কি। ভাই কেন কোনোভাবেই চাইছে না তুমি এখানে চাকরি করো। তৎপর হয়ে উপায় খুঁজছেন তোমাকে তাড়ানোর। আর তোমাকে চাকরি দেওয়ার জন্য একটু আগে আমাকে বকাঝকাও করলো। আমি রেগে মেগে বললাম, কেন?
আমার জন্য আপনার কেন বকলো? অসহ্য একটা লোক, আপনার ভাই। আমি কিন্তু চাকরি ছাড়বো না ভাইয়া। আমি চাকরি ছাড়বই বা কেন? এ তো কষ্ট করে প্রথম ইন্টারভিউতে টিকেছি, তারপরে ইন্টারভিউতে না হয় আপনি আমার ওপর কনসিডার করেছিলে, কিন্তু এই যে আজ এলাম, কতটা ভোগ পুইয়ে এসেছি আপনি জানেন না। তাছাড়া উনি বললেই হবে নাকি? যদি আমার পারফরমেন্স খারাপ হয় তখন আমাকে ছাড়িয়ে দিয়ে একটা কথা ছিল, কিন্তু ব্যক্তিগত শত্রুতা কাজের মধ্যে টানছেন কেন উনি? আর সকালে আপনি না বললেন 6 মাস আগে চাকরি ছাড়ার নিয়ম নেই, সাইন করলে কী সব কাগজে? তাহলে? ভাইয়া মুলায়ম কণ্ঠে বললেন, শান্ত হও সেজুতি। ভাইয়া একটু রাগে। আমি তো তোমাকে চাকরি ছাড়তে বলছি না, জাস্ট বললাম ভাই চাইছে না তোমাকে এই অফিসে। দেখো সেজুতি, তোমার এই দৃঢ়তা, এই জোরটা আমার ভালো লেগেছে। আর এমনি তো তোমাদের সেকশনে বসের সাথে কোনো লেনাদেনাও নেই। আই মিন যা কাজ সেসব আমার সাথেই। তাই এতে ওটা ভাবার কিছু নেই। তাছাড়া পার্সোনালিটি, আমিও চাই না তুমি চাকরিটা ছাড়ো, কিন্তু বি কেয়ারফুল। ভাইয়ের সামনে নো গন্ডগোল, ওকে? ভাই কোনো একটা সামান্য ভুল পেলেও কিন্তু বড় করে দেখবে, অত্যন্ত তোমার ক্ষেত্রে। আমি মাথা নেড়ে বললাম, ওকে। আর আপনি তো ভাববেন না, আই উইল ম্যানেজ। একটু বাদে আবার বললাম, আচ্ছা ভাইয়া, লুবনাকে, উনি কি এই অফিসে কাজ করেন? ভাইয়া বলেন, লুবনা ভাইয়ের পেয়ে। কেন বলো তো? আমি পাল্টা প্রশ্ন করি, ওনার কেবিনটা কোন দিকে? একটু দরকার ছিল তো। এখান থেকে বের হয় বাম দিকে। আমি তাহলে এখন আসি। আচ্ছা যাও। আর যা বললাম মনে রেখো। আমি বের হয়ে লুবনা নামক মেয়েটির কেবিনের দিকে যাচ্ছি, তবে মনে মনে আটছি নানান ফন্দি। বেটা বজ্জাতকে দেখার পর নিজেই ভেবেছিলাম চাকরিটা ছেড়ে দেব, চুক্তিনামার জন্য পড়ছিলাম না। কিন্তু যখন শুনলাম বেটা নিজেই আমাকে বের করতে চাইছে, তখন সিদ্ধান্তটা পাল্টে ফেললাম। ওনাকে তো জিততে দেওয়াই যাবে না। যদি আমি চাকরি ছেড়ে দিই তবে উনি ভাববেন আমি ওনাকে ভয় পাই। ওনার ভয়ে কাজ ছাড়লাম, আর এই ভাবনায় ওনাকে ভাবতে দেওয়া যাবে না। বেটাকে বোঝাতে হবে আমি ওনাকে একটুও ভয় পাই না, আর আমি যথেষ্ট সাহসী। এই অফিস থেকে ওনাকে জ্বালাবো আমি, ওনার চোখের সামনে ঘুরঘুর করব। উনি আমাকে বের করার সুযোগই পাবেন না। উনি আমাকে দেখবেন, জ্বলবেন আর লুচির মতো ফুলবেন। এটাই চাই আমি। ওনাকে জব্দ করার একটা পয়েন্টও আমি হাতছাড়া করব না, কিছুতেই না। ভাবতে ভাবতে লুবনা ম্যাডামের কেবিনের সামনে চলে এসেছি, তবে দরজা ঠেলতে যাওয়ার আগেই উনি বেরিয়ে এলেন ভেতর থেকে। আচমকা ব্যাপারটা একটু হকচকালাম দুজনেই। উনি যত নিয়মেই নিজেকে সামলে নিলেন, হাতে মোটা দুটো ফাইল। আমাকে দেখে শুভ্র হেসে বলেন, আরে আপনি, কোনো দরকার? আমি কিছু না বলে ওনার দিকে চেয়ে আছি। মেয়েটা মারাত্মক সুন্দরী, লোকটা কি ধূর্ত। সুন্দর মেয়ে দেখে অ্যাসিস্ট্যান্ট বানিয়েছে। লুবনা আবার বলেন, মিস সেজুতি, কোনো দরকার? আমি খানিকক্ষণ ইতস্তত করলাম, কথাটা জিজ্ঞেস করবো কিনা ভাবছি। উনি বুঝে ফেললেন বোধহয়। নম্রকণ্ঠে বলেন, আপনি কিছু বলতে চাইছেন? বলতে পারেন। আসলে আমার দরকার ছিল, বস ডেকেছে ফাইলগুলো নিয়ে। আমি বুঝলাম মেয়েটি সত্যি তাড়াই আছে। থাকবেই তো, ওরম খচ্চর বস হলে যে কেউ মহাঝামেলায় থাকবে। ভনিতা না করে বললাম, আচ্ছা ম্যাম, আপনি কি আমার ফ্লোর থেকে তুলে সোফায় শুয়েছেন? তিনি কিছুক্ষণ ভুরু কুঁচকে চেয়ে থেকে হেসে ফেললেন, বললেন, আপনার তাই মনে হয় আমার মধ্যে একজন আরেকজনকে তোলার ক্ষমতা রাখে? আমি উত্তর দিলাম না। উনি নিজেই বললেন, আসলে আমি তখন ক্যাবিনে ঢুকেছিলাম, মানে স্যারের ক্যাবিনে। দরজা ঠেলতেই দেখলাম আপনি অচেতন হয়ে শুয়ে আছেন সোফায়, আর আপনার পাশে বসেছিলেন স্যার। আমাকে দেখে উঠে যান, আর আপনার মুখে পানি ছেটাতে বলে। এইটুকুই। আমি বিস্মিত হয়ে বললাম, তার মানে বজ্জাত, মানে বস তুলেছেন আমায়? হতে পারে, আর কেউ ছিল না ওখানে। কিন্তু আপনি অজ্ঞান হয়েছিলেন কেন? এখন কি শরীর ঠিক আছে? আমি মৃদু হেসে ইশারায় বোঝালাম, ঠিক আছে। ম্যাম আর কিছু বলবেন? না। হেঁটে গেলেন বস মানে বজ্জাতটার কেবিনের দিকে। আমি তখন ভাবতে লাগলাম, লোকটা কেমন যেন রহস্যময়, খারাপ না ভালো সেটাই বুঝতে পারছি না। জ্বর আসার ঠিক আগ মুহূর্তটা মনে আছে। কেমন নেতিয়ে থাকে প্রকৃতি, নির্জীব ও নিপ্রাণ, অপরিশীলিত। একদম তেমনি একটা পরিবেশের টান টান হয়ে দাঁড়িয়ে আছি আমি। পুরো কেবিনটাকে আমার অজগর সাপের মতন লাগছে, যেন লেজ দিয়ে আষ্টে পিষ্টে ঘিরে ধরেছে আমায়। আর সাপের সে বিচ্ছিরি মুখটা হলো স্বয়ং রুদ্র রোশন চৌধুরী।
ঠান্ডা চোখে চেয়ে থাকে, হুট করে গিলে খাবেন আমাকে, আর আমিও সুরসুর করে ওনার পেটে চলে যাব। তারপর টানা 3 দিন ধরে উনি আমায় হজম করবেন। কিন্তু আমি দমে যাওয়ার পাত্রী নই। ওই পুরোটা সময় আমি ওনার পেটে থেকেই ওনাকে কিলঘুষি মেরে পেট ব্যথা বানিয়ে দেব, যাতে ভবিষ্যতে আর কাউকে গিলতে না পারে। এই একটা লোক আমার পুরো 4টে দিনকে 20 বর্ষ বানিয়ে দিয়েছে। কি কুক্ষণে এনার গাড়িতে আশ্রয় নিয়েছিলাম। আমার মতো বেকুব গাধা আমি দুটো দেখিনি। পার্কিং লটে হাজার হাজার গাড়ি ছেড়ে ওনার গাড়িতেই ডিকিতেই কেন লুকিয়েছিলাম। কপালে শনিকে নিজের দাওয়াত দিয়ে ঘরে তুলেছি। আর সেটাই শুরু, আস্তে আস্তে যা হচ্ছে সব ওনাকে জড়িয়ে। এ কি আমার ভাগ্য নাকি দুর্ভাগ্য? রুদ্র রৌশন আবার ডেকে পাঠিয়েছেন আমাকে, যথারীতি ওনার পিয়নকে দিয়েই। এবার আমার থেকে বেশি চমকেছে তোহা। বস বারবার কেন আমায় ডাকছেন, এই নিয়ে ভাবতে ভাবতে ওর মাথা ব্যথা উঠেছে। আমি নিশ্চিত তোহা বিষয়ে রাজ্যে থাকলেও আমি আছি খুব চিন্তায়। এই অভদ্রলোক আমাকে এমনি এমনি ডাকেনি, আমি জানি। নির্ঘাত কোনো ফোন দিয়েছেন আমাকে তাড়ানোর। কিন্তু বোকারাম তো আর জানে না আমাকে তাড়ানোর অত সোজা নয়। উনি যদি বুনোল হয়, আমিও বাঘা তেঁতুল। এমন অনেক খম্বিতম্বি মাথায় নিয়ে আমি গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছি ওনার কেবিনে। সামনে অব্র ভাইয়া বসে আছেন, ওনার মুখটাও চিন্তায় ডুবো। হয়তো আমার আগত ভবিষ্যতের জন্যই। আর অব্র ভাইয়ের সামনের চেহারে বসে আছেন রুদ্র রওশন চৌধুরী। লোকটাকে প্রথম দিন দেখে আমি ঘোষণা করছিলাম উনি চূড়ান্ত অভদ্র, আসলেই তাই। এই তো আমাদের দুজনকে বসিয়ে রেখে নিজের মতো ল্যাপটপে দিব্যি কাজ করছেন। আমার আর দুজন মানে আমি আর অব্র ভাইয়া যে চাতক পাখির মতো অপেক্ষা করছি, সে নিয়ে ওনার বিন্দুমাত্র পরিমাণ হেলদোল দেখছি না। ওনার ভাবমূর্তি দেখে মনে হচ্ছে এভাবে শুধু শুধু বসিয়ে রাখার জন্য আমাদের বেতন দেওয়া হবে, কিংবা কে কতক্ষণ চুপ করে থাকতে পারে তার প্রতিযোগিতা চলছে এখানে। এই প্রতিযোগিতায় আমি হারবো আমি জানি, কারণ আমি কথা না বলে 1 সেকেন্ডও থাকতে পারি না। বারবার বলতে ইচ্ছে হচ্ছিল কেন ডেকেছেন, কিন্তু মুখ ফুটে কথাটা বের হয়নি। আরও কিছু সময় পর আমার চাপা সব অস্বস্তিতা ইটি টেনে রুদ্র ল্যাপটপ বন্ধ করে অব্র ভাইয়ের দিকে তাকালেন, ভরু নাচিয়ে বলেন, বেশি অপেক্ষা করিয়েছি? অব্র ভাই মৃদু হেসে দুদিকে মাথা নেড়ে আমি মুখ ভ্যাংচালাম। কী ঢং, এতক্ষণ দাঁড় করিয়ে রেখে আবার জিজ্ঞেস করছে বেশি অপেক্ষা করিয়েছি। আরে অব্র ভাইয়াকে না জিজ্ঞেস করে আমাকে করুন। উনি তো বসেছিলেন, দাঁড়িয়েছিলেন তো আমি। একবার বসতেও বলেননি আমাকে। নির্দয় নিষ্ঠুর নির্মম লোক। আমি দাঁত চিবিয়ে বিড়বিড় করার মুহূর্তেই রুদ্র রওশন আমার দিকে চেহারা ঘোরালেন। আমি যত্র থেমে গেলাম। রুদ্র ভুরুকুচকে বলেন, আপনার নাম? আমি ওনার প্রশ্নে হকচকিত। আমার নাম উনি জানে না? নতুন নাটক শুরু করলেন নাকি? আমি নাক মুখ কুচকে অব্র ভাইয়ের দিকে ফিরলে অব্র ভাইয়ের চোখের ইশারায় আমাকে বোঝালেন যা জিজ্ঞেস করছে তাই বলতে। আমিও ওনার কথা মেনে নিয়ে হাঁ করতে যাব, এর আগে রুদ্র বলে উঠলেন, নিজের নাম মনে নেই? ওনার এমন গম্ভীর আওয়াজে আমাকে নার্ভাস করতেই যথেষ্ট। আস্তে করে বললাম, নুসরাত সুলতানা সেজুতি। উনি পরে প্রশ্ন ছুড়লেন, ফ্যাশন সম্পর্কে ধারণা আছে নাকি নামে মাত্র ফ্যাশন ডিজাইনিং পড়েছেন? আমি মুখ কুঁচকে তাকালাম। নামে মাত্র ফ্যাশন ডিজাইনিং পড়লে তোর কি? তুই কি পড়াচ্ছিস আমায়? আমাকে আবার চোখ দেখে উনি ক্ষিপ্ত কণ্ঠে বলেন, একটা প্রশ্নের জন্য ½ অ্যান আওয়ার দেওয়ার মতো সময় আমার নেই। কি অব্র, এ কাকে সিলেক্ট করলে? কথা বলতেই জানে না তোমার ক্যান্ডিডেট? ওনার কথায় আমাকে অপমান করতে চাওয়ার ইচ্ছে স্পষ্ট। আমি দাঁতে দাঁত পিষে বললাম, আমি ফ্যাশন ডিজাইনিংয়ের সব বুঝি, ড থেকে শুরু করে অনেশ্বর অবধি সব। ইন্টারভিউ দিয়ে তবেই তো চান্স পেয়েছি। নাহলে একবার ভাবুন তো, আপনাদের এত বড় কোম্পানিতে কেউ কথা না জানলে এমনি এমনি চাকরি পায়? যোগ্যতা ছাড়া কাউকে সিলেক্ট করেন না আপনারা। এতটা অধঃপতন নিশ্চয়ই আপনাদের কোম্পানিতে হবে না। আমি আসলে অনেক কথা জানি, সব কথার ব্যবহার আমি সুযোগকে করে থাকি, অকারণে নয়। এটাতে আপনি নিজেও জানেন, তাই না? উনি ভরকে তাকিয়ে থাকেন, পর মুহূর্তে আঙুল উঁচিয়ে শাসিয়ে বলেন, লিসেন, যা জিজ্ঞেস করবো তার উত্তর দেবেন, একটা কথা বেশি না। না, একটা কথা কম। ওনার গরম দৃষ্টি দেখে আমি নিভে গেলাম।
উনি চেয়ারে হেলান দিলেন। আমার দিকে তাকিয়েই অব্র ভাইয়াকে বললেন, অব্র, এই অফিস কার? অব্র ভাইয়া এতক্ষণ হাফসাফ করছিলেন আমাদের লড়াইয়ে। যে কোনো মুহূর্তে একটি যুদ্ধ বেজে যেতে পারত। ওনার প্রশ্নে নিজেকে সাথে সাথে সামনে সিরিয়াস কণ্ঠে বললেন, তোমার ভাই? এই অফিসের পিয়ন থেকে শুরু করে তুই কে কী কাজ করবে না করবে সেটা কে ঠিক করে দেয়? তুমি ভাই। রুদ্র ঝুঁকে এসে বলেন, চাইলে আমি এই কাজ বদলাতে পারবো, তাই তো? অভয় ভাইয়ের উত্তর, অবশ্যই ভাই। তাহলে শোন, আমি চাচ্ছি সেকশন 3 এর এমপ্লয়ীদের কাজ বদলাতে। সবার নয়, শুধুমাত্র মিস নুসরাত সুলতানা সেজুতির। অভ্র ভাইয়ার অবাক হলেন, সাথে আমিও। অভ্র ভাই ব্যস্ত কণ্ঠে বললেন, কীরকম ভাই? রুদ্র দুদিকে আরামপ্রিয়ভাবে চেয়ারে দুলিয়ে বললেন, কীরকম? এই ধর, যেখানে ওনার কাজ হতো শুধু ফাইল ঘাটাঘাটি, রিপোর্ট লেখা, সেখানে ওনার কাজ হবে আর একটু ভিন্ন। মিস সেজুতি, আপনি বুঝতে পারছেন আমি কি বলছি? আমি মুখের উপর বললাম, না বুঝিনি, ভালো করে বোঝান। অপর ভাই আমার দিকে তাকালেন। তার চোখ কথা বলছিল, মনে মনে সে আমাকে চিৎকার করে বলছিলেন, সামনে বিপদ, চুপ থাকবো না আমার? রুদ্র রহস্য আমার সোজা সাপটার উত্তরে খুশি হয়নি। জ্বলন্ত চোখে চেয়ে বলেন, কাল থেকে আপনার কাজ হবে শুধুমাত্র আমি কেন্দ্রীয়। এই ধরুন, আমি যা যা করতে বলবো তাই। আপনার যা কাজ সেসব তো আপনি করবেনই, সাথে আরও কিছু, যেমন আমি আসার আগে আমার পুরো কেবিন পরিষ্কার করে গুছিয়ে রাখা, আমার জন্য চা কফি বানানো, ফাইলপত্র এগিয়ে দেওয়া, আমার লাঞ্চ বেড়ে দেওয়া, এক্সট্রা। আমি বিস্ময়ের আকাশ থেকে লাফ দিয়ে নিচে পড়লাম। অপূর্ব এসে স্তম্ভ হয়ে বসে আছেন। কত বড় ধাক্কা খেয়েছেন মুখে স্পষ্ট। আমি তেতে বললাম, অসম্ভব, এগুলো আমি কেন করব? এগুলো তো পিয়নের কাজ। জব ডিসক্রিপশনে তো এগুলো ছিল না। তাহলে এখন চাকরি দেওয়ার পর এসব কাজ উদয় হওয়ার মানে কি? অপর ভাইয়া, কি হচ্ছে এসব? অপর ভাইয়া তাৎক্ষণিক আমাকে থামিয়ে দিয়ে বলেন, মিস সেজদি, মাথা গরম করবেন না, থামুন, স্যার কি বলে শুনুন। আমি বুঝলাম না, আমি ভুল জায়গায় ভাইয়াকে ডেকে ফেলছি। রুদ্রের দিকে তাকাতে দেখলাম উনি সন্দেহের চোখে দেখছেন আমাদের। আমি প্রসঙ্গ পাল্টাতে বললাম, দেখুন আমি এসব পারবো না, কিছুতেই না, মগের মূলক নাকি? উত্তরে রুদ্র রোশন ঠান্ডা স্বরে বললেন, এটা রুদ্র রোশন চৌধুরী মুল্লুক, এখানে আমি যা চাই তাই হয়, হয়ে এসেছে। আপনার করতে হলে করুন, নাহলে জরিমানা 10 লাখ টাকা জমা করে বেরিয়ে যান। রুদ্রকণ্ঠের নিরুদ্দেশের ছাপ। আমার প্রচণ্ড ইচ্ছে করছে ওর দোল খাওয়া চেয়ারের সমেত ওকে ছুঁড়ে বাইরে ফেলে দিতে। এদিকে অব্র ভাইয়া অসহায়ের মতো মুখ করে আছেন। একবার রুদ্রকে দেখছেন, একবার আমাকে। এখানে তার বলা বা করার কিছু নেই, আমি জানি। রুদ্র আবার বললেন, ভাবুন মিস সেজুতি, আজকে তো প্রায় ছুটির সময় হয়ে এসেছে। কাল থেকে এই কাজগুলো আপনি করবেন কি না সেটা ভাবার জন্য সারা রাত সময় আছে আপনার হাতে। আমার মনে হয় আপনার জন্য দ্বিতীয় অপশনটাই বেটার। চাকরি ছাড়ুন, জরিমানা দিন, শান্তিতে বাঁচুন। আমি কটমটের চেহারায় ওনাকে দেখে চোখ সরিয়ে নিলাম। এরপর ঠোঁট কামড়ে ভাবতে শুরু করলাম, এটা তো অতি চালাকের গলায় দড়ি। পোড়ার অবস্থা হলো, ভেবেছিলাম অফিস থেকে ওনাকে জ্বলাবো, উল্টো নিজেই গায়ের আগুন ধরছে। কত বড় ধূর্তি লোক, আমাকে জব্দ করতে কি সুন্দর বিচ্ছিরি বুদ্ধি বার করলো। এখন পরিস্থিতি সম্পূর্ণ আমার প্রতিকূলে। বাবা এমনিতেই আমার চাকরি করতে নিষেধাজ্ঞা জারি করেছেন। কোনোভাবে উনি আমার অত টাকা দেবেন না। আর দেবেনই বা কী করে? আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের 10 লাখ টাকা যে অনেক কিছু। বাবার কাছে এত টাকা থাকলে না। নাচতে নাচতে কন্ট্রাক্ট পেপারে সাইন করছে। অপর হয়েছে অফিসে আছে, সেসব আমার আর চিন্তা কি? এই ভাবনা ভেবেই মরলাম আমি। ওহ, পেপারস কলম ছোঁয়ানোর 1 সেকেন্ড আগেও যদি এই খচ্চরের মুখটা দেখতাম, এই মুহূর্তে চাকরি ছাড়া যেত। এখন কি হবে? না পারবো চাকরির সাথে, না পারবো ওইসব করতে। ফাটা বাঁশে দুটো পাই আটকে গিয়েছে। মা ঠিকই বলতেন, বাড়িতে কাজ ফাঁকি দিতে দিতে একদিন এমন বিপদেই পড়ব, নাকে কেঁদেও কুল পাও না। সেই একদিন খুব বেশি দূরে নেই। সেই দিন কালই আসছে মা। আমাকে সুগভীর ভাবনায় মত্ত রেখে কেউ আমার মুখের সামনে তুড়ি বাজালো। ধ্যান থেকে নড়ে উঠে আমি। রুদ্র রওশনকে নিজের সামনে দেখে একটু চমকাই। এ তো ভাবতে ব্যস্ত ছিলাম যে উনি কখন উঠে এসেছে, সামনে দাঁড়াতেই টেরই পাইনি।
আমি ওনার দিকে তাকাতে উনি কুটিল হেসে বলল, কাল থেকে আপনার ধৈর্যের পরীক্ষা শুরু। অল দ্য বেস্ট। আমি অপেক্ষা করব আপনার সিদ্ধান্ত জানার জন্য। কথাটা বলে উনি কেবিন ছেড়ে বেরিয়ে গেলেন। পেছনে অব্র ভাইয়া। যাওয়ার সময় অব্র ভাইয়া আমার দিকে মায়ামায়ের চোখে তাকালেন। আফসোসের স্বরে বললেন, কেন যে সাপেলে যে পা দিতে গিয়েছিলে? আমি কোনো উত্তর দিইনি। এখনও মাথায় রুদ্রের একটু আগের কথাই ঘুরছে। ধৈর্যের পরীক্ষা মানে কিসের ধৈর্য? ওনারা দুজন বেরিয়ে গেলে নিজেও আস্তে আস্তে বেরিয়ে ডেস্কে গিয়ে বসলাম। কথায় বলে, সুখে থাকলে ভূতে কিলাই। আমাকে তো ভূত রীতিমতো রামদা দিয়ে কোপাচ্ছে। কেন যে আবুর কথায় এ অফিসে অ্যাপ্লাই করলাম, ভেবেছি এক আর হচ্ছে আরেক যন্ত্রণা, এ মহাযন্ত্রণা। রুদ্র হাসছে আর অফিসের পর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে সম্মান জানাচ্ছে। কেউ আবার হাত উঠে সালাম প্রদান করছে। অব্র হাসছে রুদ্র পাশে পাশে। অব্র আর চোখে রুদ্রকে পর্যবেক্ষণ করছে সে। রুদ্র ঠোঁটের কোনায় বক্ষ হাসির রেশ। অব্র বুঝতে ভুল হয় না এই হাসি কিসের। দীর্ঘশ্বাস ফেলে সে পা মেলাচ্ছে ঠিকই, তবে ভাবছে সে যদির কথা। বাচ্চা মেয়েটা ভাইয়ের মতো লোকের সাথে কেন যে পাঙ্গা নিতে গেল? এখন সে চাইলে ওকে সাহায্য করতে পারবে কি? অব্র ভাবনার ফাঁকে রুদ্র দাঁড়িয়ে পড়ল। অব্র দাঁড়ালো ওকে দেখে, কৌতূহলী কণ্ঠে বলল, কি হলো ভাই? রুদ্র পাশ ফিরে অব্রকে একবার দেখল, পর মুহূর্তে সামনে তাকে কড়া কণ্ঠে বলল, মিস সেজদি, জানি না ওনার ওপর তোর কিসের দরদ, তবে এখন থেকে ওনার কোনো রকম কাজে তুই নাক গলাবি না, আর না কোনো রকম সাহায্য করবি। এটা আমার আদেশ। যদি অমান্য করিস, অত্যন্ত এই ব্যাপারটা আমি তোকে ছাড় দেব না অব্র, মনে রাখবি। অব্রর ওপর কথাটা একটু প্রভাব ফেলল না। সে জানে এই বাণী তাকে দেওয়াই হবে, তাই আর নতুনত্ব খুঁজে পেল না। তবে সাইমূলক মাথা নাড়ল এক পাশে। রুদ্র আবার হাঁটতে শুরু করলো। ছাই রঙের কোটে ফর্সা সৌন্দর্যের জহরতের বহিঃপ্রকাশ ঘটছে। এই সুন্দর মুখশ্রীর অধিকারী ব্যক্তি ভেতরে কাউকে কতটা ভয়ানক কে বলবে। অনেক অপমান করছে মিস সেজদি, অনেক সাহস দেখিয়েছেন আমায়। কি ভেবেছিলেন রুদ্র রোশন চৌধুরী এত সহজে ভুলবে সেসব? বলেছিলাম না আপনার 50 টাকার ঋণ আমি সুদে আসলে দেব, সেই সময় এসেছে। আমি বোকামো করতে যাচ্ছিলাম, আপনাকে অফিস থেকে বার করলে আমার শোধ কী করে নিতাম আমি? আমি হেনস্থাগুলোর জবাব যে অপূর্ণ থেকে যেত। এই অফিসে থাকবেন আপনি 6টা মাস, আমি আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে আঙ্গার বানিয়ে দেব, হার মাস এক করে দেব। সাপের ছুঁচো গেলেই অবস্থা হবে আপনার। না পারবেন গিলতে, না পারবেন ওগড়াতে, হাত কামড়ে সহ্য করবেন। সহ্য করতে বাধ্য হবেন আপনি। আপনাদের পক্ষে 10 লক্ষ টাকা জমা করা যে কতটা দুঃসাধ্য তা আমার বুঝতে বাকি নেই। এবার আপনি বুঝবেন এই রুদ্র রোশন চৌধুরী নামের রুদ্র নয়, কাজেও রুদ্র। কি বলছো? আমার বোনের সাথে তোমার ভাই এমন করছেন? আর তুমি কি করছিলে অব্র? অব্র ব্যস্ত কণ্ঠে বলল, আরে আমি কি করতাম, ভাইয়ের মুখের উপর কথা বলার সাহস নেই আমার। আর সে আত্মনাদ করে বলো, তাই বলে আমার বোন ওসব করবে? চাকরি নামে ফাওতাবাজি। এ তো বাড়িতে এক গ্লাস জলও ঢেলে খায় না, ও ওইগুলো করবে কিভাবে অব্র? কি করবো বলো বাবু, তুমি যে কেন ওকে ওই অফিসে অ্যাপ্লাই করতে বলছিলে? আচ্ছা, একটা উপায় আছে, জরিমানার টাকা আমি দিয়ে দেই। আরিশা শক্তচ কণ্ঠে বলো, তুমি কেন দেবে? বিয়ের আগে আমি তোমার থেকে একটা সুতাও নেব না বলছি না? আহা, এভাবে কেন বলছো? আচ্ছা লোন নাও, পরে ফেরত দিও। আমি নিতে রাজি হলেও সে যদি কখনোই নেবে না। ওকে তুমি চেনো না, আমার থেকেও কয়েক কাঠিও ভরেও। অব্র ভারী শ্বাস ফেলে বলল, তবে আর কি, যা ইচ্ছে তাই হোক। আরিশা কাঁদো কণ্ঠে বলল, উহ, আমি যে কী করলাম। সে যদি চাকরি করবে বলে এ তো পাগলামো করছিল, ভাবলাম তোমার অফিসেই করুক, তুমি থাকবে দেখে রাখবে ওকে। কিন্তু এ তো উল্টো হলো, আমি আরও আমার বোনকে বিপদের কুয়োয় ঠেলে ফেললাম। থাক, এ তো ভেবো না, ভাইকে তো আমি চিনি, রাগটা পড়ে গেলে আবার সব নর্মাল হয়ে যাবে। আমি এখন রাখছি, গাড়িতে উঠবো। আমার বোন? ও তো বেরিয়েছে একটু আগে দেখলাম, পৌঁছে যাবে, ভেবো না, রাখছি। হুম। অভ্র ভুরুকুচকে বলো, হুম মানে কি? কিছু দাও। আর সে দুঃখে দুঃখে কণ্ঠে বলল, আমার বোন বিপদে আছে আর তুমি দিওয়া নিয়ে, আমার ভালো লাগছে না, রাখি। অভ্র ফোনের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল।
এই ভাইয়া শেষ দিয়ে ঝগড়ার জন্য আজ আমি আয়েশার চুমো পাওয়া হলো না। ভবিষ্যতে এমন আর কী কী ত্যাগ করতে হবে কে জানে।